প্রিয় দর্শক, আমরা মাঝে মাঝেই ইতিহাসের মীমাংসিত কিছু বিষয় নিয়ে বিতর্ক করতে পছন্দ করি এবং সেই বিতর্কগুলো যদি সত্য অনুসন্ধানের জন্য হয় তাহলে সেই সমস্ত বিতর্ক অবশ্যই ভালো। কিন্তু সে বিতর্ক যদি সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য হয় তখন বুঝতে হবে যে আমরা আসলে ইতিহাসকেই বিকৃত করতে যাচ্ছি। অনেকগুলো বিষয় আমাদের দেশে বিভিন্ন মানুষের মধ্যে দেখবেন যারা বিষয়গুলো নিয়ে অতটা বেশি পড়াশোনাও করেনি, শুনে শুনে বিতর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। যেমন কতগুলি বিষয় আপনারা বহুবার নিশ্চয়ই শুনেছেন যে আমাদের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক। স্বাধীনতার ঘোষক কে ছিলেন এবং স্বাধীনতার একজন ঘোষক থাকে কিনা, থাকলে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে এটাকে মূল্যায়ন করা হয় সেটা নিয়ে এক ধরনের আলোচনা। আবার দেখবেন যে সেই ঐতিহাসিক 7ই মার্চ স্বাধীনতা যুদ্ধের আগের মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণটা কিভাবে শেষ করেছিলেন, শেষ করার সময় সেখানে তিনি পাকিস্তান জিন্দাবাদ, জিও পাকিস্তান এগুলো বলেছেন কিনা, এগুলো নিয়েও বিতর্ক। এবং অনেক বিখ্যাত লোকেরা এই বিতর্কগুলি তৈরি করেছেন। কবি শামসুর রহমান উনি ওনার নিজের যে আত্মজীবনী সেখানে উনি একভাবে লিখেছেন। আবার মুক্তিযুদ্ধের সহ যিনি অধিনায়ক ছিলেন আর কি, আমাদের একে খন্দকার সাহেব, উনি ওনার বইয়ে কিন্তু একভাবে লিখেছেন, পরে আবার চাপের মুখে পড়ে সেই বই চেঞ্জ করেছেন। এই ধরনের নানা ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের মাঝে মাঝে একটু কথা বলা দরকার, এই কারণে যে তাহলে ইতিহাসে যারা সাক্ষী ছিলেন তাদের কাছ থেকে বিষয়গুলো আমরা শুনতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু অনেক সন্দেহ নিরসন না হলেও আমরা হয়তো সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো। এ লক্ষ্যেই আমাদের এই সমস্ত এই প্রতিদিনের রাজনীতির বাইরে যিনি কথা বলতে পছন্দ করেন আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল আজ আমাদের সঙ্গে রয়েছেন। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মাহবুব ভাই, আমি দুটো বিষয়ে আপাতত আপনাকে নিশ্চয়ই বুঝলেন আমি ভূমিকায় আপনার সঙ্গে উচ্চারণ করলাম। তার মধ্যে আমরা প্রথমত স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা আলোচনা করতে চাই এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আবার তুলেছেন, সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন এ সম্পর্কে। স্বাধীনতা যুদ্ধের সময় উনি এই দেশে ছিলেন না, উনি আমেরিকায় ছিলেন। তারপরে ওখানে থাকার পর উনি মানে কেন কিভাবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন, করতে পারে আলোচনা যে কেউ করতে পারেন, কিন্তু ওনার মতো অবস্থানে থেকে যখন কেউ যখন আলোচনাটা করে সেই আলোচনাটা নিয়ে যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় সেটা হয় খুব আনফর্চুনেট। তো স্বাধীনতা যুদ্ধের সময় আপনি যে যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলেন মোটামুটি, আমি যতটুকু বুঝি, আপনি অনেক কিছু শুনেছেন, জেনেছেন, দেখেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে আমি বিষয়টা একটু জানতে চাই, আসলে স্বাধীনতার ঘোষণা বিতর্কটা কেমন, এটা নিয়ে বলার পর আমরা ওই বঙ্গবন্ধুর ভাষণে যাব। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখলেন। দেখেন, মানে আমাদের চিফ অ্যাডভাইজার রিসেট বাটন চেপে দিয়েছিলেন, এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না। এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন? কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ অ্যাডভাইজারের মধ্যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন। আমার মনে হয় এটা একটা ভাইস ভার্সা হয়ে গেছে, উনি একটা বললেন ইনিও একটা বলে দিলেন আর কি। যাই হোক, আমি তখন অ্যাডাল্ট, আমি তখন নটরডেম কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। প্রথমে জিয়ার ঘোষণাটা একটু বলি। সেটা হচ্ছে জিয়াউর রহমান 27শে মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন। এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরের 27শে মার্চ, এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দিলেন। এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যাক, আমরা হই হই করে উঠছি যে যাক, সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। একটা ইন্সপায়ারিং স্পিচ হিসেবে আমরা দেখছি। হ্যাঁ, উনি একটা ঘোষণা দিয়েছিলেন। তো কালুরঘাটের উইক ট্রান্সমিশনের এই ঘোষণাটি আমেরিকার একটা অখ্যাত স্টেটে কিভাবে পৌঁছালো আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা হইতে পারে যে এই ঘোষণাটা বিবিসি পুনঃ প্রচার করছিল। বিবিসি, আই রিমেম্বার, হয়তো উনি বিবিসি থেকে শুনছেন। হ্যাঁ, আমি জানি না ঠিক উনি কিভাবে শুনলেন। এখন দেখেন, এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না, জিয়াউর রহমান কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু 27শে মার্চ ঘোষণা দিছি
সুতরাং আমাদের স্বাধীনতা দিবস 27শে মার্চ, কখনো উনি বলেন নাই। আচ্ছা, একটা কথা আমি একটু থামাই আপনাকে। আপনি এখানে একটা নতুন ইনফরমেশন যেটা আমার কাছে লাগলো, যে ওই ভাষণটা বিবিসি একাধিকবার পুনঃ শুনেছেন। তো আপনারা শুনেছেন কি বিবিসিটা নাকি সরাসরি? আমরা কালুরঘাটেরটা শুনছি, কালুরঘাট থেকে। হ্যাঁ, ওটা তো একদম ইমিডিয়েটলি শুনি, বিবিসি পরে প্রচার করছে। মানে কালুরঘাটে কি ওটাকে একাধিকবার বারবার প্রচার বারবার করছে? অনেকবার প্রচার করছে। আচ্ছা আচ্ছা, এখন জিয়া রহমান কিন্তু কখনো বলেন নাই যে আমি 27শে মার্চ যেহেতু ঘোষণা দিছি সুতরাং স্বাধীনতা দিবস 27শে মার্চ, কখনো বলেনি। বিএনপি কখনোই বলে নাই। হ্যাঁ, তো কেন আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এটা আমি পরে আসতেছি। জি, এর মধ্যে একটু কথা বলে নিই। দেখেন, আওয়ামী লীগাররা মানে রাজনীতির স্বার্থে জিয়া রহমানকে কত রকম কিছু বলছে, পাকিস্তানের চর, রাজাকার, অমুক তমুক ইত্যাদি বলছে না, এগুলি না একেবারে পাগলামি। এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবতো না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবমাননা, কারণ বঙ্গবন্ধু জিয়া রহমানকে বীরুত্তম উপাধি দিয়েছিলেন। এটা ওরা কখনো ভাবে নাই যে এইটা যে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা, তাকে রাজাকার বলা, এই বলা, এইটা মানে খুব আনফর্চুনেট আর কি। কেন হয়েছে এটা? কেন হয়েছে? যেহেতু জিয়া রহমান যদি 71-এ শহীদ হইতেন অথবা 75-এর 7ই নভেম্বর যদি না ঘটতো, ওরা যদি স্বাভাবিক মৃত্যু হইতো, তাহলে কিন্তু জিয়া রহমান আওয়ামী লীগারদের কাছে হিরো হয়ে থাকতেন। যেহেতু উনি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন, সেহেতু উনি পাকিস্তানের চর, সেহেতু উনি রাজাকার। বুঝতে পারছি? খুব ভালো। আচ্ছা, এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আমলে কে রাজাকার হবে আর কে মুক্তিযুদ্ধ হবে এটা ডিপেন্ড করতে সে কোন রাজনীতির সঙ্গে জড়িত তার উপর। যেমন ধরেন আমি বলি, যেমন তাজউদ্দিন আহমেদ, তারপরে জেনারেল ওসমানী, দে আর গ্রেট লিডার ইন আওয়ার লিবারেশন ওয়ার। আওয়ামী লীগ তাদের মূল্যায়ন করে নাই। কারণ কেন করে নাই? তাইলে বোধ হয় বঙ্গবন্ধুর ছোট হয়ে যাবে। অদ্ভুত একটা লজিক ছিল আর কি। তাজউদ্দিন স্যার মুক্তিযুদ্ধ হইতো আপনি বলেন, হ্যাঁ, কিন্তু তার মূল্যায়ন হয় নাই। তারপরে জেনারেল ওসমানীর কোনো মূল্যায়ন হয় নাই। এই যে সংকীর্ণতা আপনি যেটা ইন্ট্রোডাক্টরি স্পিচে বললেন, এটা ভয়াবহ আমাদের এই জাতির জন্য। যাই হোক, এখন আমি 26শে মার্চ কেন স্বাধীনতা দিবস এটা আমি একটু ব্যাখ্যা করি। এটা একটু ব্যাখ্যা করি। সেটা দেখেন, কি বলে যে আমি শুরু থেকে বলি। 1970 সালের যখন নির্বাচন হলো, আমরা মানে জয়যুক্ত হলাম, 167টার মধ্যে 169টার মধ্যে সারা পাকিস্তানে 169টা পাইলাম। স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব উইল বি দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এইটা আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না। 70 সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না, ঠিক আছে। নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কাছে পাওয়ার ট্রান্সফার করা হবে। তো এখন ইয়াহিয়া খান 3 মার্চ পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, ঠিক আছে। তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করলেন। তা আমরা তো আসি। 1 মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে। খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি। তা আমরা কিন্তু, যেহেতু আমরা তখনও পাকিস্তানি, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি। আসিফ ইকবাল এবং সরফরাজ নওয়াজ ব্যাটিং করতেছে, আমরা হই হুল্লা করতেছি, একটা 4 মারতেছে, বাউন্ডারি মারতেছে, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি। আমাদের কোনো উদ্বেগ নাই, আমরা তো পাকিস্তানি, তাই না? তো ওই স্টেডিয়াম আপনি নিজে ছিলেন স্টেডিয়ামে? হ্যাঁ, আমি কেন বলতেছি এগুলো। আচ্ছা, তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমেন্টারি শোনার জন্য। খেলাও দেখবে, আবার রানিং কমেন্টারি শুনবে। এটা একটা মজা আর কি, কারণ ক্রিকেট লিটারেচার তো একটা খুব পাওয়ারফুল লিটারেচার, শুনবে। এবং একটা সময় আপনার রানিং কমেন্টারি বন্ধ করে বলা হলো যে ইয়াহিয়া খান এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 1 মার্চ দুপুর 1টায়। তো উনি ভাষণ দিলেন। জাস্ট যখনই উনি বললেন যে ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পোস্টপোন ফর দ্য ইনডেফিনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো। 3 তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা, মানে একদিন পরে। এটা 1 মার্চের কথা, 3 মার্চে অধিবেশন বসার কথা। উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন। যেই অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম। এটা কিন্তু কেউ বলে না। আমরা 1 মার্চের 1টার আগ পর্যন্ত পাকিস্তানি, আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তানের শাসক চলবে, এইভাবে আপনার আমরা ভাবতেছি। যেই যখন বললো যে স্থগিত করে দিল, আমরা মুহূর্তেই আমরা বাঙালি হয়ে গেলাম।
তখন আর কোথায় গেল পাকিস্তানের টিম, কোথায় গেল আসিফ ইকবাল, কোথায় গেল সরফরাজ নওয়াজ? আমরা সব তখন ওই যে ব্রিস্টল সিগারেটের একটা দিয়ে সামিয়ান একটা ওগুলো পোড়ায় টোড়ায় জ্বালায় টালায় দিয়ে পুরো স্টেডিয়াম ইয়ে হয়ে গেল, চলো চলো পূর্বানি হোটেল চলো। আমি খেলা শেষ, খেলা তো পণ্ড, খেলা পণ্ড হয়ে গেল। কেমন খেলা থাকে? আমরা মানে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ম্যাচ পণ্ড হয়ে গেল, আগুন জ্বলতেছে স্টেডিয়ামে, খেলা পণ্ড তো দূরের কথা। আমরা চলো চলো পূর্বানি হোটেলে চলো, দল বেঁধে পূর্বানি হোটেলে গেলাম। শেখ মুজিব তখন, বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ বসছেন, যে 3 তারিখে তো পূর্বানি হোটেলে, পূর্বানি হোটেলে 3 তারিখে তো আপনার স্টেডিয়ামের পাশে একটু, হ্যাঁ 3 তারিখে যেহেতু পার্লামেন্ট বসবে, তা পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ বসছেন উনি। তা আমরা গেলাম, ইতিমধ্যে বঙ্গবন্ধু নিজেও শুনছেন যে এটি স্থগিত হয়ে গেছে। পরে বঙ্গবন্ধু বের হলেন, উনি বললেন যে 3 তারিখে পল্টনে আসো। আমরা 3 তারিখে পল্টনে গেলাম, ওখানে উনি বললেন যে 7 মার্চ রেস কোর্সে আসো। ঠিক আছে, আমরা রেস কোর্সে গেলাম। এখন আমি তো মানে স্টেজের থেকে একটু দূরে ছিলাম, যাই হোক সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে রাখলেন। কিরকম? উনি শেষে বললেন, অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেখেন, খেয়াল করেন, আমি যদি হুকুম দিবার না পারি, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। খেয়াল করেন কিন্তু কথা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দিবার না পারি, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ঠিক আছে, এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল। কারণ উনি 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 ওটা ধারণা করেছিলেন হয়তো ওনাকে হয়তো মানে জনগণের সামনে আসতে দেওয়ার মতো পরিস্থিতি নাও হতে পারে, তাই ঘটছে। হ্যাঁ, তাই হচ্ছে। তারপর দেখেন, এটা হয়ে গেল। তো মাঝখানের কথাটা একটু পরে আসতেছি। তো ক্র্যাকডাউনটা কখন হলো? 25শে মার্চ 12টার ঠিক আগে আগে। ঠিক আছে, তো যখনই ক্র্যাকডাউন হইলো, তখনই এই বঙ্গবন্ধুর যে এই যে আমি যদি হুকুম দিবার না পারি, ক্র্যাকডাউন হয়ে যাওয়ার সাথে সাথে ওইটা কার্যকর হয়ে গেল। ওই স্বাধীনতাটা, বুঝতে পারছেন, কার্যকর হয়ে গেল। ওই তো বলে রাখছেন আগে যে আমি যদি হুকুম দিবার না পারি। ওই যে 12টার সময় ক্র্যাকডাউন হইলো, তাহলে কি দাঁড়ালো? একটু পরে কি হলো? 26শে মার্চ হয়ে গেল। এখন বঙ্গবন্ধু 26শে মার্চ ঘোষণা দিছেন কিনা, আর একটা ঘোষণা দিছেন কিনা, এই বিতর্কে আমি যাবোই না, এই বিতর্কে আমি যাবোই না। ওনার তো এটা বলাই আছে যে আমি যদি হুকুম দিবার না পারি, তো এটা কার্যকর হয়ে গেল। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়ে গেল, হয়ে গেল। এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেকে বলে তাইলে 7 মার্চের এই যে 25 তারিখ পর্যন্ত ডায়ালগ হলো বঙ্গবন্ধুর সাথে এখানে, এইটা কেন হলো? আপনি যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, এটা একটা মৌলিক প্রশ্ন না? তখন এইটার যুক্তিটা হচ্ছে, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা যুদ্ধ হবেই, কিন্তু তখন কি হইতো, বঙ্গবন্ধু শর্তে খান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার করতো, তাহলে উনি করতেন কি, 6 দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল, 6 দফা, নেভাল হেডকোয়ার্টার এখানে হতে হবে, তারপর নানা রকম। তখন উনি করতেন কি, নেভাল হেডকোয়ার্টার এখানে 6 দফায় আছে, ওটা থাকতো। আর্মি রিসাফল করতেন, পাঞ্জাবিদের পশ্চিম পাকিস্তানে চলে যেতেন, এখানে বাঙালি রিক্রুটমেন্ট একটা প্রস্তুতি নিয়ে তখন তিনি বলতেন যে আমরা উই আর নো লঙ্গার উইথ ইউ, আমরা আপনাদের সাথে থাকতে চাই না। অবশ্য ওই পর্যন্ত যাইতো কিনা সেটা অবশ্য ঠিক। এগুলি যখন নেভাল হেডকোয়ার্টার এখানে করতো বা আর্মি রিসাফলিং করতো, তখন তো ইয়াহিয়া খান তাকে অ্যারেস্ট করে ফেলতেন। তখন যুদ্ধটা ওই সময় শুরু হইতো, মানে যেটা 26শে মার্চ শুরু হয়েছে, তখন আর একটু প্রলং করতো। ঠিক আছে, তো এই যুক্তি খুবই মানে অপযুক্তি। উনি কেন ডায়ালগ করছেন? ওনার মাথায় তো আছে স্বাধীনতা, এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন। আচ্ছা দেখেন, আর একটা খুব বাজে একটা আছে, সেটা হলো যে উনি কেন সারেন্ডার, উনি ইন্ডিয়াতে কেন গেলেন না? হ্যাঁ, দেখেন, মানে উনি যদি ইন্ডিয়াতে যেতেন না, তখন বলতো কি, আরে এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র, ইন্ডিয়ার দোষর তো ইন্ডিয়াতে যাবেই। পরে আপনি আইদার ওয়ে মুশকিলে আছেন আর কি। যদি ভারতে চলে যেত উনি তাজউদ্দিনের মতো, তাহলে বলতো কি, এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র, এইটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি, তাই না? তো উনি যে ধরা দিচ্ছেন, এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা। যদি ধরা না দিতেন, তাইলে ম্যাসাকারটা আরো বেশি হইতো। তারপরে ধর যে কি বলে যে এই ইন্টারন্যাশনালি এটা একটা হইতো, যেটা রেসিস্ট মুভমেন্ট, এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। উনি দেশের বাইরে থেকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে
নেতৃত্ব দিচ্ছেন, এরকম একটা ন্যারেটিভ দাঁড় হয়ে যেত কিন্তু, বুঝছেন? তো এদের দূরদর্শিতা, উনি ওর ঘোষণা তো দেওয়াই আছে, তারপরে উনি অ্যারেস্ট হয়ে তো অসুবিধা কি আছে? হ্যাঁ, ভারতে গেলে বরং অসুবিধা আছে। দেখেন কতগুলি জিনিস এমন না, এই যে বলে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুগত ছিল, আরে 3 মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানো কোন ইতিহাসে আছে? সোভিয়েত ইউনিয়ন যে আফগানিস্তানে অকুপেশন করে কতদিন পরে গেছে? হ্যাঁ, স্বাধীনতার মাত্র, উনি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন 10 জনের আসতেছেন, প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে, আপনি কবে সৈন্য ফেরত নিচ্ছেন? হ্যাঁ, এবং 16 ডিসেম্বর হলো এবং 17 মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইন্ডিয়ান আর্মি চলে গেল। একটা মানে আপনি যদি বলেন যে এটা অকুপাইড আর্মি, অকুপেশন আর্মি, তাকে তো বঙ্গবন্ধু ফেরত পাঠিয়ে দিল মানে ইন্ডিয়াতে, তাই না? তাকে কেমনে সে ইন্ডিয়ার দোসর হইলো? ইন্ডিয়ার দোসর হইল তো সে এখানে ইন্ডিয়ান আর্মি রাখতো আরো বছরের পর বছর, তাই না? এই সমস্ত বাজে যুক্তি না, এগুলি মানে কেন বাজারে চলে আমি এটাই বুঝি না আর কি। তো যাই হোক, এখন এই যে মানে 26শে মার্চ, আমি এই বিতর্ক তুলবই না যে বঙ্গবন্ধু 26শে মার্চ কি বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তার মানে বঙ্গবন্ধু ঘোষণা ফিজিক্যালি ওনার মুখ দিয়ে উচ্চারিত হোক বা না, আলটিমেটলি এটা বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা। হ্যাঁ, বলছে যে আমি যদি হুকুম দিবার না পারি, এবং এরপর যা যা ঘটনা ঘটেছে ইনক্লুডিং জিয়াউর রহমানের 27শে মার্চে যে ঘোষণা, সবই বঙ্গবন্ধুর ওই বক্তব্যই প্রতিফলন এবং প্রতিধ্বনি। উনি তো বলছেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার। রাইট, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার মানে কি? হ্যাঁ, জিয়াউর রহমানের ভাষণটা অফকোর্স এটার একটা বিরাট ইম্প্যাক্ট ছিল আমাদের মুক্তিযুদ্ধে। হ্যাঁ, এটা আমরা ইন্সপায়ার্ড হয়েছি, সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে ইত্যাদি। হ্যাঁ, তো এটা একটা বিরাট ইয়া, কিন্তু এইটার মানে এই না যে দেখেন মানে এটা মানে ধরেন জিয়াউর রহমান ঘোষণা দেয় নাই, তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না? এটা তো একটা ধারাবাহিক ব্যাপার, তাই না? এই যে জিয়াউর রহমানকে কে চিনতো বলেন? কেউ তো চিনতো? উনি তো পলিটিক্স, আর সেনাবাহিনী তো পলিটিক্সে আসার কোনো সুযোগই নাই, তাই না? উনি না থাকলে কি এমন হইতো? বা ধরেন যে যদি সেক্টর কমান্ডাররা কেউ না থাকতেন, হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল খালিদ মোশাররফ নাই, কর্নেল তাহের নাই, মেজর জলিল নাই, তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না? অন্যরা টেক ওভার করতো। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ একটু যে প্রসঙ্গটা আমি শুরুতে বলেছিলাম, এটা অনেকে বলে যে মানে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের শেষে পাকিস্তান জিন্দাবাদ অথবা পাকিস্তান জিও পাকিস্তান এই ধরনের কিছু একটা বলে ভাষণটা শেষ করেছিলেন, এবং এটা বলার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে বঙ্গবন্ধু আসলে কখনোই দেশের স্বাধীনতা চাননি, এই জন্য এটা বলেছিলেন। তো এটা আপনি তো যেহেতু আপনি বলছেন যে আপনি ওই দিন ওখানে ছিলেন, তো আপনি আসলে কি শুনেছিলেন? অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের ব্যক্তিগত অভিজ্ঞতাজাত যে বক্তব্য, এবং দুটো ঘটনার সঙ্গে উনি নিজেও জড়িত ছিলেন, উপস্থিত ছিলেন, সশরীরে শুনেছেন নিজে। এত বছর পরে সেই জিনিসটা নিয়ে বিতর্ক করার আসলে কোনো প্রয়োজন আছে কিনা এটাও আমি বুঝি না। ভাবখানা এরকম, আপনি একটা ঘটনা উদাহরণ দিয়ে বলি, ধরা যাক আমাদের কথাই বলি, আমার কথাই বলি, ধরা যাক আমরা অনেকগুলি ভাই বোন, 6 ভাই 2 বোন আছি আমরা, এক ভাই মারা গেছেন, এখনো 5 ভাই জীবিত আমরা। এখন আমরা যদি আলোচনায় বসি, আমার বাবা মার যখন বিয়ে হয়েছিল তখন মেয়ে পক্ষের কে কি বলেছিল আর ছেলে পক্ষের কে কি বলেছিল, সেই বিয়ে প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল কিনা, অথবা কে সেটাকে আবার থামালো, এগুলি আমরা আলাপ করতে পারি, কিন্তু মারামারি করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হলো আমরা 6টা ভাই এখন এই পৃথিবীতে আছি। এটা হলো সবচেয়ে বড় বাস্তব। এবং আমরা ভালো আছি কিনা, আমাদের বাবা মা তাদেরকে যতটুকু দেখেছি তারা সুখে ছিলেন কিনা, তারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি কিনা, এটা হলো দেখার বিষয়। ওই ওনাদের বিয়ের সময় কি কি মারামারি হয়েছিল, যৌতুক নিয়ে না গহনা নিয়ে নাকি, এগুলো আলোচনার বিষয় যদি আমরা করে ফেলি, এটা নিয়ে যদি মারামারি করি আমরা, তাহলে কিন্তু আমাদের বর্তমানের যে অবস্থান, আমাদের বর্তমানের যে করণীয় যা আমাদের করতে হবে, সেগুলি কিন্তু পিছিয়ে যায়। তো এগুলো আসলে আলোচনার বিষয় নয়, কিন্তু কারা আলোচনা করে? যাদের নাকি বর্তমান নিয়ে কোনো পরিকল্পনা নাই, যাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নাই, তারা ওই পুরনো আলাপগুলি তুলে একটা নতুন বিতর্ক তৈরি করে নিজেদের ধান্দাটাকে অব্যাহত রাখার জন্য। আমরা এরকম ধান্দাকে স্বাগত জানাই না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।